সাদমান একটু খেয়াল রাখিও যে অফ টফ হয়ে যায় কিনা, একটু খেয়াল রাখিও। হবে না আশা করি। ফ্রেমটা ঠিক আছে না? ফুল বোর্ডটা আসলে হয়েছে। তো তাপগতিবিদ্যা, আমরা চ্যাপ্টারটা শুরু করি। আমরা ফার্স্ট পেপারে গতিবিদ্যা পড়ছি না? গতিবিদ্যা মানে কি? ডাইনামিক্স। আচ্ছা, মানে গতি সংক্রান্ত বিদ্যা। তো এখানে কি তাপ গতিবিদ্যা মানে কি? তাপের গতি সংক্রান্ত বিদ্যা। তার মানে তাপের গতি মানে কি? তাপ গতিশীল হবে, ঠিক না? তো তাপ গতিশীল হয়ে লাভটা কি এখানে? মানে তাপটা গতিশীল হয়ে লাভ কি? নিশ্চয় সে তাপটা ফ্লো করে কিছু না কোনো না কোনো কাজ বা আউটপুট দিবে আমাদেরকে। মূল লক্ষ্য তো আউটপুট পাওয়া, ঠিক আছে? ইনপুটে তাপ দিব, আউটপুটে কাজ পাবো, এটাই তো। তো তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে কাজ বা শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? তাপগতিবিদ্যা। তাহলে একটু সংজ্ঞাটা লিখে ফেলো আগে। পদার্থবিজ্ঞানের যে শাখায়, লিখতে হবে সবার। আচ্ছা, আমিও লিখি। তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে কাজ বা শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। লেকচার 1 মানে থিওরি বেশি আজকে, এটা তো বুঝতেছো। সেকেন্ড পেপারে উইকলি 5 ঘন্টা ক্লাস না করলে সিলেবাস শেষ হবে না। যেভাবে হোক 5 ঘন্টা ক্লাস করতেই হবে। 3 ঘন্টা করেও হবে শেষ, কিন্তু ভালো মতো হবে না। প্রমাণ কয়েকটা স্কিপ করে চলে যেতে হবে। আমি চাচ্ছি না সেরকম করতে। এটা হচ্ছে আমার হাতে একটা নোট দেখতেছো তোমরা, 26 না 25 ব্যাচের তাপগতিবিদ্যার নোট। তোমাদের মধ্যে কেউ একজন করছে নোট, মুন্তাহা করছিল, এটা চিরং কলেজের। 64 পেজ হয়েছে ওর, বাড়ি কাজ সহ। ওইখানে আরো কিছু ম্যাথ তুলে নেই, ম্যাথ আলাদা একটা খাতায় তুলছিল, লেখা সুন্দর করে তুলছে। তো তোমরা এটা ফলো করে, ক্লাসেই করছে এগুলো, বাসায় গিয়ে ডং করে নেই, বুঝছো? এগুলো ক্লাসের মধ্যেই করছে, তো তোমরাও সে কাজটা করবা। আচ্ছা, এবার আসো তাপ ও তাপমাত্রা। তাপ আর তাপমাত্রার মধ্যে একটু ধারণা নিই। তাপ ও তাপমাত্রা, আচ্ছা, তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা বলতে পারবা? মেইন পার্থক্য সাদমান? তাপ হচ্ছে শক্তি, মেইন কথা হচ্ছে সেটা। তারপর তাপমাত্রা কি? হ্যাঁ, আমরা বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে এমন একটা পরিমাপক যেটা নির্ধারণ করবে কোনো বস্তুকে আমরা যদি ধরি সেটা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। মানে তাপমাত্রা হচ্ছে একটা ইন্ডিকেটর, নির্দেশক বলতে পারি। যেমন ধরো কথার কথা, এই বস্তুটা অনেক ঠান্ডা, আমি যদি ধরি কি হবে? আমার ঠান্ডা লাগবে, ঠিক আছে? আমার ঠান্ডা লাগতেছে মানে আমার থেকে তাপ ওই বস্তুর মধ্যে চলে যাচ্ছে, আমার থেকে তাপ কমে গেলে আমার ঠান্ডা লাগা শুরু করবে। কিন্তু আমার মধ্যে তাপ আসলে অনেক, আমার গরম লাগা শুরু করবে। বুঝতে পারছো? এই যে এসি ছাড়ছে, আমাদের ঠান্ডা কেন লাগতেছে? আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস, মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট। স্বাভাবিক তাপমাত্রা, কারো জ্বর উঠে গেলে এটা ভিন্ন কেস। এমনি 36.9 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? পরিবেশের টেম্পারেচার মনে করো 30-35 আছে, এখন এসি ছেড়ে কত করে দিচ্ছি? 22। তাহলে পরিবেশের টেম্পারেচার এখন 22 ডিগ্রি সেলসিয়াস। আমার টেম্পারেচার কত? 36, পরিবেশের 22। তাহলে এখন কি হচ্ছে? আমার থেকে তাপ
পরিবেশে চলে যাচ্ছে। যখনই আমার থেকে তাপ পরিবেশে চলে যাচ্ছে আমার কি লাগতেছে? ঠান্ডা লাগতেছে। তো শীতকালে ঠান্ডা না লাগার জন্য আমরা কি করি? জ্যাকেট পরি। জ্যাকেট কেন পরি? তাপগুলোকে বের হইতে দিই না, তাপগুলোকে ধরে রাখার জন্য। তাপ বের হইতে গেলে জ্যাকেটের সাথে বাড়ি খেয়ে আবার ঢুকে যায়, বুঝছো? মানে সেভাবে চিন্তা করতে পারো। ওকে, তো মেইন উদ্দেশ্য কি? তাপমাত্রা কি ডিফাইন করতেছে? তাপমাত্রা ডিফাইন করতেছে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে। তাপ এখন আমার বডি থেকে কোথায় গেছে? পরিবেশে, সেজন্য আমার ঠান্ডা লাগতেছে। উল্টা কাহিনী, গরমকাল, পরিবেশের টেম্পারেচার 40°C, তখন কি হবে? পরিবেশ থেকে তাপ আমার বডিতে আসবে, আমার গরম লাগবে, আমার হাঁসফাঁস করবো আমি, ঠিক না? তার মানে তাপমাত্রা হচ্ছে সেই ইন্ডিকেটরটা, মানে তাপমাত্রা দিয়ে আমরা নির্ধারণ করি যে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। তাহলে আমাকে বলতো প্রবাহিত হয় কি, তাপমাত্রা নাকি তাপ? তাপ। কিন্তু কিসের উপর ভিত্তি করে? তাপমাত্রার উপর ভিত্তি করে। তাহলে তাপমাত্রা হচ্ছে একটা নির্দেশক বলতে পারো, বা একটা অনুভূতিও বলতে পারো। ওকে, এটা নির্ধারণ করে কোন বস্তু অন্য কোন বস্তুর, বা একটি বস্তু অন্য কোন বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাপমাত্রা নির্ধারণ করবে কি? একটি বস্তু অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে এটি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এটার একক বলো তো? হ্যাঁ, শক্তির একক জুল, কিন্তু আরেকটা একক আছে। হ্যাঁ, আর কাজের বা শক্তির একক বলতেছে, আরেকটা একক আছে, ক্যালোরি। ক্যালোরি, তাপ বা শক্তির একক কি? ক্যালোরি। ওটাকে আমরা বলি সাবেক একক। সাবেক মানে কি? সাবেক মানে কি? সাবেক অধিনায়ক বলে না, আগে ছিল এক্স আর কি, এক্স সাবেক, এক্স একক। সাবেক একক হচ্ছে কি? ক্যালোরি। কথা হচ্ছে 1 ক্যালোরি সমান কত জুল। বিজ্ঞানী জুল দেখছে যে 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করা যায়। তখন সে বলল যে 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। আরো স্পেসিফিক ভাবে যদি বলি 4.18 জুল। আচ্ছা, যাই হোক, আমরা এতটুকুই বলি। 1 জুল সমান কত ক্যালোরি তাহলে? 0.24 ক্যালোরি। কিচ্ছু না, জাস্ট উল্টা করে ভাগ দিছি, 1/4.2 দিলে এটা আসে। আচ্ছা, এগুলা লিখতে থাকি আমরা। লিখছো এগুলা? তুমি লেফটি? লিখছো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এর একক হচ্ছে জুল। সাবেক একক যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। কনভার্সন গুলা ম্যাথ করার সময় লাগবে। তাপমাত্রার একক বলো। অনেক কিছু হয়, কিন্তু আমরা এসআই এককটাই বলবো, কেলভিন। তাপমাত্রা পরিমাপের এসআই একক কোনটা? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট সব হয়, কিন্তু আমরা এসআই এককটাই লিখছি আর কি, সমস্যা নেই। আচ্ছা, পরে পেজে যাব। দেখি একটা সিনারিও বলি। তোমরা আমাকে সেটা ব্যাখ্যা করে দিবা। এটা এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তুতে তাপ আছে 500 জুল, আর বি বস্তুতে তাপ আছে 300 জুল। দুইটাকে আমি টাচ করাইলাম, বলো তো তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? কোন দিক থেকে কোন দিকে? সবাই উত্তর দিছো? এ থেকে বিতে? জানি না আমি। বি থেকে এতে? সেটাও জানি না।
তোমরা বলছো কেন জানেন না, এখানে 500 এখানে 300 দেখতেছেন না আপনি? জানি না, কারণ তাপের উপর ডিপেন্ড করে না যে দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে কিনা, সেটা তাপের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে কিসের উপর? তাপমাত্রার উপর। এরকম মনে করতে পারো, কথার কথা, একজন বয়স্ক ব্যক্তি আছে, একজন আমি আছি, বা আমার সাথে এই সাবমান রেস্টুরেন্টে গেছে খেতে, ওর পকেটে টাকা আছে 2000 টাকা, কিন্তু আমার পকেটে আছে 500 টাকা। বিল দেওয়ার সময় কে দিবে? কে দিবে? সাবমান দিবে না। কার কাছে কত টাকা আছে এটা ফ্যাক্ট না, কে বড় সেখানে এটা ফ্যাক্ট, বুঝছো? টাকা কিন্তু আমিই দিব, বুঝছো? ওর কাছে টাকা আছে আর কি, কিন্তু দিব কে? আমি। মানে টাকার পরিমাণের উপর ডিপেন্ড করতেছে না কে টাকা দিবে, ডিপেন্ড করতেছে বয়সে কে বড়, বুঝছো? এখানেও সেম। 500 বেশি আসলে দরকার এখানে ডিশ ওয়াশ করে আসবো, তাও তো দিতে হবে, দিতে তো হবে। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে 500 জুল আর 300 জুল এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টেম্পারেচার, কার টেম্পারেচার বেশি সেটা। তো আমি দিলাম ইচ্ছা করে, মনে করে এটা দিলাম 40°C, এটা দিলাম 39°C, বলো কোন দিকে যাবে? বি থেকে এতে। তার মানে ডিপেন্ড, তাপের উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রা। আচ্ছা, তো যেহেতু আমি দুটোটা একই সাইজের বক্স রাখছি, তো আমি লজিক্যালি ঠিক থাকার জন্য এটাকে 25° বানালাম, এটাকে মনে করো 15° বানালাম, লজিক্যালি ঠিক থাকার জন্য রাখছি। যদি বড় একটা বক্সে 500 জুল আছে তখন টেম্পারেচার কম থাকতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, একটু খেয়াল করো, এখন কোন দিক থেকে কোন দিকে যাবে? এ থেকে বিতে। আমি ইচ্ছা করে এখন মিলাই দিছি, কিন্তু এটা কিন্তু মনে রাখিও, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে না, তাপের উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে কিসের উপর? তাপমাত্রার উপর। আচ্ছা, কিসের আদান প্রদান হচ্ছে? তাপমাত্রার, তাপের আদান প্রদান হচ্ছে তাপের, কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর? তাহলে আমরা এগুলো স্টার দিয়ে লিখে রাখি, দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার পার্থক্যের উপর। দুইটা বস্তুর মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকলেই ওদের মধ্যে তাপের আদান প্রদান হবে। কি ভিডিও কেটে গেছে? তাপমাত্রার পার্থক্যের উপর কাটবে না, এখানে জায়গা খালি করা আছে। তাপের পরিমাণের উপর নয়, এগুলো লিখে ফেলো, এগুলো বেসিক কথাবার্তা। এগুলো এমসিকিউতে কাজে লাগবে। আচ্ছা, এরপরে বলো তো, এই লাইনটা তো ঠিকঠাক লিখছি না? দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার পার্থক্যের উপর, তাপের পরিমাণের উপর নয়। মানে কার কাছে কতটুকু তাপ আছে সেটা না। আচ্ছা, তাপের আদান প্রদান হয় কোন দিক থেকে কোন দিকে? দিক বলো, দিক। এখানে এ থেকে বি, এ কি? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। তাহলে তাপ প্রবাহের দিক তাপ প্রবাহের দিক হচ্ছে উচ্চ, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে। ঠিক আছে? তোমরা পুরো লিখলে লিখতে পারো, উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে পুরো লিখলে লিখতে পারো। আর এইভাবে লিখলেও তো আশা করি বুঝবা, 1 মাস পরে খাতা উল্টালে বুঝবা, আশা করি। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় যখন নোট খাতা দেখতেছিল, বুঝতেছিল কিছু? হ্যাঁ, লিখে রাখিও, পুরা ডিসক্লেমার সহ লিখে রাখিও পাশে, যে 1 মাস পরে দেখলে বুঝবো, নিজে লিখেও এসে বলে। আচ্ছা, একটু খেয়াল করো, এখানের মধ্যে তাপের আদান প্রদান কতক্ষণ ঘটবে? কি সমান না হয়? তাপের পরিমাণ, তাপমাত্রা। তাপমাত্রা যতক্ষণ সমান হয় না ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান চলতে থাকবে, বুঝতে পারছো? তার মানে টেম্পারেচার যতক্ষণ সমান হয় না। এখন তুমি বলতে পারো টেম্পারেচার কেমনে সমান হবে? এই যে এখান থেকে যখন তাপ কিছু চলে যাবে, তাপ গেলে স্বাভাবিক এখানের মধ্যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখানে যেহেতু তাপ চলে যাচ্ছে, এখানে টেম্পারেচার কমতে থাকবে, কমতে কমতে এক সময় টেম্পারেচার সমান হয়ে যাবে। ওকে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সাম্যাবস্থা। যখন দুইটা বস্তুর
কি সমান হয়ে যায়? দেখিও তাপ সমান হয়ে যায়, এটা কিন্তু অপশনে থাকবে, তোমরা সেটা দাগাই ফেলিও না আবার। কি সমান হয়ে যায়? তাপমাত্রা। যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা সমান হয়ে যায় তখন বস্তু দুইটার মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটে না। এই অবস্থাকে আমরা কি বলি? তাপীয় সাম্যাবস্থা, বা ইংলিশে বলি থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, তো তাপীয় সাম্যাবস্থার সংজ্ঞা লিখাবো, তার আগে আমি এটা একটু লিখি। তাপমাত্রা সমান হলে, তাপমাত্রা যদি সমান হয় কি হবে? তাপের কোনো আদান প্রদান ঘটবে না। সে অবস্থাটাকে আমরা কি বলতেছি? তাপীয়, বাংলায় তাপীয় সমতাও বলে অথবা সাম্যাবস্থা, ইংলিশ হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এটা ছিল বেসিক। তাপীয় সাম্যাবস্থার সংজ্ঞাটা লিখবো এখন, বলে ফেলছি যদিও, আরেকবার একটু সুন্দর করে লিখবো আর কি। আমি আর লিখবো না, এটা এটা তোমাদেরকে মুখে বলতেছি, তোমরা লিখো। তাপীয় সাম্যাবস্থা এটা লিখবো কারণ আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়বো তো আজকে। লিখো তাপীয় সাম্যাবস্থা বা তাপীয় সমতার সংজ্ঞা লিখো। লিখো, যখন দুটি বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটে না, যখন দুটি বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটে না, অর্থাৎ তাপমাত্রা সমান হয়, তাপমাত্রা সমান হয়। লিখছো? তখন তাকে তাপীয় সাম্যাবস্থা বলে। তখন তাকে তাপীয় সাম্যাবস্থা বলে। তাহলে তাপীয় সাম্যাবস্থার সংজ্ঞা লিখছি আমরা। এখন আসো তাপগতিবিদ্যার সূত্রসমূহ। ওকে, হেডিং দাও তাপগতিবিদ্যার সূত্রসমূহ। তো আমরা মেইনলি এই সূত্রগুলো পড়তে পড়তেই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ হবে আর কি। ওকে, 3টা সূত্র আছে, মানে তোমাদের বইয়ে তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। তাপ এখন 3টা সূত্রের মধ্যে আমরা সবার আগে পড়বো 0তম সূত্র। তুমি বলতে পারো 3টা সূত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় এনা হবে, কিন্তু 0তম কেন আসছে? মেইনলি কাহিনী হচ্ছে প্রথমে কিন্তু প্রথম সূত্রই আবিষ্কার করছে, তারপরে দ্বিতীয় সূত্র। এরপরে বিজ্ঞানীরা যখন গবেষণা করতে করতে দেখতেছে এমন একটা কনসেপ্ট আছে যেটা প্রথম সূত্রের আগেই আবিষ্কার করে ফেলা উচিত ছিল। এখন এটা সিরিয়াল কি দিবে? তো প্রথমের আগে কি দেওয়া যায়? 0তম দেওয়া যায়, সেজন্য 0তম দিছে। তুমি যদি হ্যাঁ না, ততদিনে তো বই ছাপাই ফেলছে না অনেকগুলা, সময় চলে গেছে তো, বুঝছো, সবাইকে মুখস্থ করাই ফেলছে। মনে করো তোমাদেরকে আমরা এখন পড়াই ফেলছি, 10 বছর পরে গিয়ে আমি বলতেছি না 0তমের আগেও একটা আছে, -1 সূত্র দিতে হবে, কারণ তোমাদের তো মুখস্থ হয়ে গেছে 0তম কোনটা, প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা। তো সেই জন্য 0তমতে দিয়ে দিছে। তো 0তম সূত্র হেডিং দাও, আমরা আগে সেটাই পড়বো। এটাতে তেমন কোনো ইকুয়েশন নাই, জাস্ট এমসিকিউর জন্যই পড়বো মেইনলি, আর সিকিউর ক খ এর জন্য। তো শুরু করতেছি তাপগতিবিদ্যার 0তম সূত্র।
আচ্ছা, ইংলিশ টার্ম লিখতে হবে না? প্রথম সূত্র হচ্ছে ফার্স্ট, সেকেন্ড সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে সেকেন্ড, তৃতীয় যদি থার্ড হয় তাহলে শূন্যতম কি? জিরোথ। এটা কি জিরোথ বলে? তো এটা হচ্ছে জিরোতম না? ফোর্থ হলে কি লিখো? ওইভাবে লিখো না, টিএইচ লাগাই দাও না। তো জিরোর সাথে টিএইচ লাগাই দাও, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এটা একটা ফাও সূত্র পুরা বলতেছি আমি তোমাদেরকে। আচ্ছা, এই খাতাগুলো পাস করো, সবাই একটা করে রাখো। এটাতে কি করবে আমি বলতেছি। এই খাতাতে তোমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে আজকে বাসায় গিয়ে আমি যতটুকু পড়াইছি সেগুলো তো বই থেকে রিডিং করবে না। রিডিং করার পরে যেটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট লাইন মনে হয় সেটা লিখে ফেলবা, বুঝছো? প্রত্যেকটা পেজের পেজ নাম্বার 1, হ্যাঁ অ্যাসাইনমেন্ট, এটা প্রতিদিন আমাকে দেখাবা। পেজ নাম্বার 1, 2, 3। তো এই খাতাটা যাতে পুরো ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স শেষে ওদেরকেও পাস করে দাও। ওদিকেও দাও, দুইটা দিকে দাও, একটা সাদমানকে দাও, বুঝছো? মানে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স শেষে তোমার যাতে এই খাতাটা ফুল রেডি থাকে, মানে তুমি এটাই রিভিউ করবা লাস্ট মোমেন্টে। হ্যাঁ, এটা আমাকে প্রতিদিন দেখাবা। এটা নিজের প্রতি সিনসিয়ার থাকবা। আমি কোনো বকাও দিব না, কোনো কিছু করবো না। আমি চাইবো যে তোমাদের খাতাটা গোছানো থাকুক। অন্যজনেরটা দেখবা না, অন্যজনে কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট লিখছে সেটা না, তুমি নিজে নিজে বুঝে আবার প্রত্যেকটা লাইন লিখে ফেলিও না, বুঝছো? মনে করো প্রথম পেজ পড়ছো, কোনোটাই পাও নাই, পেজ নাম্বার 1-এ কিছুই পাইনি, সমস্যা কই? বুঝছো? সেটা হইলেও লিখবা, কিছুই পাইনি এই কথাটা লিখবা, বুঝছো? যাতে তুমি বুঝো, নাইলে যখন তুমি ওই যে রিভিশনের টাইমে কি রে পেজ নাম্বার 1 এর গুলো কিছু লিখে নিয়ে গেল, টেনশনে পড়ে যাবা। তো টেনশনে পড়ার দরকার নেই, সব লিখিত রাখবা। ওকে? আচ্ছা, তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা যদি আমি তোমাদেরকে, আচ্ছা চিত্র বলতে এরকম আহামরি কোনো চিত্র নাই। জাস্ট 3টা বস্তুর কাহিনী আছে আর কি। তোমাদের বইয়ে যে চিত্রটা আছে সেটা এখানে দেয় না, এখানে জাস্ট 3টা বস্তু দিয়ে কাহিনী দিছে। এই যে এটা দেখলে মোটামুটি একটু বুঝতে পারবা, বইয়ের মধ্যে এরকমই একটা চিত্র আছে। এখানে কি হচ্ছে দেখো, সিস্টেম এ, সিস্টেম বি, সিস্টেম সি। সিস্টেম এ আর বি এর মাঝখানে একটা বেগুনি কালার দেখছো, এটা ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? ইনসুলেটর বললে মনে হয় না কি না কি বলে ফেলতেছে, অন্তরক, অপরিবাহী পদার্থ, মানে যার মধ্য দিয়ে তাপ আর তড়িৎ প্রবাহিত হইতে পারে না, একটু ডং করে ইনসুলেটর বলবো আর কি। আচ্ছা যাই হোক, কন্ডাক্টর মানে কি? পরিবাহী। পরিবাহীর ইংলিশ আমাদের একটা চ্যাপ্টার আছে অধ্যায় 10, সেমি কন্ডাক্টর, অর্ধ পরিবাহী, পুরো সেমি কন্ডাক্টর নিয়ে একটা পুরো চ্যাপ্টার। আচ্ছা যাই হোক, এখানে ঘটনা যদি বলি, এটা হচ্ছে সিস্টেম এ, এটা সিস্টেম বি। সিস্টেম এ আর বি এর মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই, যেহেতু অন্তরক পদার্থ দিয়ে দিছে, ওদের মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটবে না। ওকে? তো ওদের মধ্যে যেহেতু তাপের আদান প্রদান ঘটবে না, তাহলে ওদের সাম্য অবস্থায় পৌঁছানোটা মানে আনপ্রেডিক্টেবল এক্ষেত্রে। আচ্ছা, ডিফিকাল্ট। এখন সিস্টেম সি এর সাথে আবার দুজনেরই কানেকশন আছে। এখন আমি বলতেছি যে এ আর সি যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় মানে কি দুইজনের তাপমাত্রা সমান হয়ে যায়, তারপর সি আর বি যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে এ আর বিও তাপীয় সাম্য অবস্থায় আছে, যদিও ওদের কোনো ডিরেকশন ডিরেক্ট কোনো কানেকশন নাই। এটা ফাও কথা না একদম পুরা। মানে আমি বললাম যে মনে করো আমার আর আরফিনের টাকা সমান, হ্যাঁ, আরফিন আর সাদমানের টাকা সমান, তাহলে আমার আর সাদমানের টাকাও সমান, কিন্তু আমি সাদমানকে চিনি না, এরকম হচ্ছে। তো এটা পুরো ফাও কথা না? ফাও হইতো, বিজ্ঞানী দিছে যিনি, ওনার নাম হচ্ছে ফাউলার, বুঝছো? সেই জন্য মনে রাখার জন্য বলতেছি যে ফাও সূত্র, এটা আসলে অনেক ভালো সূত্র, কিন্তু ওই যে মনে রাখার জন্য বলতেছি বিজ্ঞানীর নাম কি? ফাউলার। তো তোমার মনে থাকবে, এখন বিজ্ঞানীর নাম ভুলবা না। তো সেটা কি, বিবৃতিটা কি দেখো, যদি দুটি বস্তু, এটা একটা বস্তু, এটা দুইটা, ঠিক আছে, তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে,
তবে প্রথমোক্ত বস্তু দুটি নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, এটাই বিবৃতি। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি নিজেদের মধ্যে কি থাকবে? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি, যেটা পরীক্ষা জ্ঞানমূলকে খুবই কমন প্রশ্ন। তাপগতিবিদ্যা থেকে মানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতিটাই কতে চলে আসে, কারণ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে তো গগতে আসে, তো শূন্যতম সূত্র থেকে এটাই চলে আসে। ওকে, তো আমরা চিত্র আঁকবো বইয়ের মতো করে। বই আঁকছে কিভাবে দেখো, এটা হচ্ছে একটা বস্তু এ, এটা আরেকটা বস্তু বি, এটা আরেকটা বস্তু সি, ডিরেক্ট কানেকশন। কিন্তু এ আর বি এর মধ্যে এখানে মাঝখানে কি দিয়ে দিছে? অন্তরক। এটা কি পদার্থ? এটা এ, এটা বি, এটা সি। এ আর বি এর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, বি আর সি এর মধ্যেও তাপের আদান প্রদান ঘটবে। ওকে, কিন্তু এ আর বি এর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই। ওকে, এ হচ্ছে, এটাকে যদি তুমি প্রথম, এটাকে যদি দ্বিতীয়, এটাকে যদি তৃতীয় বলো, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি নিজেদের মধ্যে কি? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে বিবৃতি। তো আমরা বিবৃতিটা লিখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঁকো। এটা 3টা বক্স থেকে মাঝখানে ইয়া করে দাও। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রদান করেন কে? বিজ্ঞানী ফাউলার। চিটাঙ্গা ভাষা হয়ে গেছে, লার মানে লাগে, ফাউলার। ওকে, আচ্ছা, বিবৃতিটা যদি লিখি, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি নিজেদের মধ্যে না লিখলেও চলবে, ডিরেক্ট প্রথমোক্ত বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় থাকবে লিখে দিবা। তাপীয় সাম্যাবস্থায় আলটিমেট গোল কি? তাপের আদান প্রদান চলতেই থাকবে। কতক্ষণ চলবে? একটা মোমেন্টে গিয়েই তো শেষ হবে। চা, গরম চা কি কোনো সময় ঠান্ডা না হয়েছিল? ঠান্ডা হবেই, মানে পরিবেশের টেম্পারেচারের সাথে মিলবেই। যদি গরম থেকে যেত, আর মানে ওই যে হট ওয়াটার বটল গুলো বিক্রি হইতো না, সেট করে দিত, তুই গরমই থাকবি, শেষ, ঠান্ডাও করা যেত না। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মানে ইউজ করে থার্মোমিটার আবিষ্কার করা হয়। থার্মোমিটারের ধারণা এটা এই সূত্র থেকে পাইছে। এটা এমসিকিউতে আসে। থার্মোমিটার লিখতেছো? বলবো? আমি লিখেই দিই, তোমরা লিখতে থাকো।
থার্মোমিটার তৈরি করা হয় কোন সূত্রের উপর ভিত্তি করে? শূন্যতম সূত্র। এটা এমসিকিউর জন্য মনে রাখি, এটা খুবই কমন একটা এমসিকিউ, খুবই কমন। শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। আচ্ছা, লিখছো? লেখার স্পিড বাড়াইতে হবে, আরো আমাদের আরো লেখা আছে, আরো আধা পৃষ্ঠার মতো লেখা আছে। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্পেসিফিক বলতে হবে, 98.4 স্বাভাবিক তাপমাত্রা। সেটা হচ্ছে মুখস্থ রাখবা, এটা 98.4 ডিগ্রি ফারেনহাইট, বা ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্ট করা শিখে গেলে তো বের করতে পারবো, কিন্তু তাও যেহেতু মানব দেহ, আমাদের বডি, আমাদের মুখস্থ রাখতে হবে এটা 36.9 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 273 যোগ করে দিলে যেটা আসে আর কি। এই দুইটা মান ডিরেক্ট মুখস্থ আছে, তো বইয়ের মধ্যে লেখা আছে ডিরেক্ট, অন্য রাইটারের বইয়ে। ইশাক স্যার এখানে লেখে নেই, 98.4 এটা লিখছে। তোমাদের জ্বর হাইয়েস্ট কত পর্যন্ত উঠছে? 104? এর বেশি উঠছে কারো? 5? 108? ও মাই গড, আমি চিন্তা করতেছি আমার 101 হইলে আমি পাগলে যাই। 108 মানে তো অনেক, আগুন বের হয়েছে তাহলে। হ্যাঁ, তুমি কি ফিল করছিলা তখন? মাথা ব্যথা। ও, তাহলে তো আমাদেরও জ্বর ওঠে। কি ডেঙ্গু হয়েছিল নাকি? প্রথম তো মনে হচ্ছিল ডেঙ্গু হয়েছে, পরে দিয়ে মেনিনজাইটিস, ব্রেনে প্রদাহ হয়েছে। মেনিনজাইটিস মানে হচ্ছে ব্রেনের আবরণী না? মেনিনজাস কিরে, বায়োলজি পড়তেছ না তোমরা? আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে রোগ হচ্ছে আইটিস লাগাই দেয় শুধু, আইটিস হইলে রোগ। আচ্ছা, দুটো সংজ্ঞা লিখতে হবে। থার্মোমিটার, আমি জ্বরের কথা জিজ্ঞেস করছি মেনলি। জ্বরের ক্ষেত্রে আমরা যে থার্মোমিটারটা ইউজ করি, পারদ থার্মোমিটার। পারদ, তোমরা কি জ্বর মাপতে পারো নাকি ডিজিটাল ছাড়া পারো না? বুঝো? অনেকে বুঝে না, বুঝতে চায় না ইচ্ছা করে। না বুঝার কিছু নাই সেখানে। এটা একটু এদিক এদিক নাড়াইলে পারদের লেভেলটা কতটুকু সরছে সেটা দেখা, শুধু একটু ঘুরাইলেই দেখা যায়। মানে এক পাশ হচ্ছে স্বচ্ছ হয়ে যায়, ক্লিয়ার, আরেক পাশে সাদা সাদা হয়ে থাকে আর কি। তো এটা বুঝতে চায় না, বুঝি না বলে বলে অনেককেই বোঝানোর চেষ্টা করছে, বুঝি না এগুলো। মানে জোর করে বুঝতে না চাইলে আর কি। আম্মুদেরকে যেমন মোবাইল কিছু শিখাতে গেলে যেরকম করে, একদম আমি আমার আম্মুকে হোয়াটসঅ্যাপে কিভাবে মিস কল আসছে দেখানো শিখাচ্ছিলাম আর কি। দেখেছি আম্মু হোয়াটসঅ্যাপে এটাতে ক্লিক করবা, ডানে এটাতে যাবে। তো বুঝি না, আমি তুমি দেখছো, আমি তো দেখো এই যে এখানে ক্লিক করবা, এখানে যাবা, দুইটা ক্লিক শুধু। কি করবো বলতো? আমি জানি না, মানে শিখতেই চায় না। ওইরকম হচ্ছে জ্বর মাপার ক্ষেত্রে হয়। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এটা মনে করো থার্মোমিটার। জ্বর কেমনে মাপতেছি? আচ্ছা, নামাইতে হয়। কি করতেছি? এটা নামাচ্ছি কেন? মানে এটা কি পারদের উচ্চতার লেভেলটা চেঞ্জ করতেছি। এখন কথা হচ্ছে, এরপরে যে মুখে দিয়ে রাখলে পারদের উচ্চতার লেভেল বেড়ে যাচ্ছে কেন? পারদকে কি আমি কি মুখে কিছু বলে দিছি যা 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 এরকম কিছু হয়েছে? ঘটনা কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তনে পারদের কি হয়ে যাচ্ছে? প্রসারণ হচ্ছে। তার মানে পারদ হচ্ছে এমন একটা পদার্থ যেটা টেম্পারেচারে চেঞ্জ বুঝতে পারতেছে। আমাকে এখন এখানের মধ্যে গরম কোনো কিছু ধরে রাখে, আমার হাত কি লম্বা হয়ে যাবে? এরকম হবে না তো। বা ঠান্ডা কিছু যদি ছোট হয়ে যাবে, হবে না। তাহলে আমার হাতটা উষ্ণতামিতি পদার্থ না,
টেম্পারেচারে চেঞ্জে আমার হাতের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু পারদের হচ্ছে। তাহলে যে সকল পদার্থের তাপমাত্রার পরিবর্তনে ওদের ধর্ম চেঞ্জ করতেছে, প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে, সেগুলোকে আমরা বলি উষ্ণতামিতি পদার্থ। সেগুলোকে কি বলি? এই কথা বন্ধ। সেগুলোকে কি বলি? উষ্ণতামিতি পদার্থ। এখন উল্টা কাহিনী, যে সকল পদার্থ মানে তাপমাত্রা চেঞ্জ করলে ওদের ধর্ম চেঞ্জ করে, সেগুলো হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। আর উষ্ণতামিতি পদার্থের ধর্মগুলো হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। ওকে, তো দুইটা সংজ্ঞা আছে বইয়ের মধ্যে, উষ্ণতামিতি পদার্থ আর উষ্ণতামিতি ধর্ম। তাহলে পারদ থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা বলতেছি আমরা, সেটার মধ্যে যে পারদ সেটা কি? উষ্ণতামিতি পদার্থ। আর পারদের যে প্রসারণ সংকোচন হচ্ছে সেটা কি? উষ্ণতামিতি ধর্ম। পদার্থ আর ধর্মের মধ্যে পার্থক্য আছে। পদার্থ হচ্ছে সাবস্টেন্স আর ধর্ম হচ্ছে প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য আর কি। ওকে, তো সংজ্ঞা লিখো। লিখো উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম। আরেকটা লিখবা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। আমি লিখবো না এখন, তোমরা লিখবা। আগে উষ্ণতামিতির ধর্ম সংজ্ঞাটা লিখে ফেলো, আমি বলতেছি। লিখো, তাপমাত্রার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম, যে বিশেষ ধর্ম লিখা, বিশেষ বিশেষ লিখতে হবে না। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়। নিয়মিত মানে বুঝো? নিয়মিত মানে কি? নিয়মিত আর অনিয়মিত মানে কি? মানে দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে পারদের প্রসারণ এতটুকুই হবে, এটা হচ্ছে নিয়মিত। আর অনিয়মিত মানে কি? 1 ডিগ্রি হয়েছে, এখন একটু বেশি করে প্রসারিত হয়, এখন 2 ডিগ্রি হয়েছে, আচ্ছা একটু কম প্রসারিত হয়, তাহলে এটা অনিয়মিত। তাহলে এটা কি হইতে হবে? নিয়মিত পরিবর্তন হইতে হবে, নাহলে যে কোনো পদার্থ দিয়ে হবে না কিন্তু। আচ্ছা, তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, লিখে ফেলো, সংজ্ঞাটা লিখতে হবে। যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে, যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, লক্ষ্য বানান কিভাবে লিখছো? জফলা দিছ? ঠিক আছে। লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। ইংলিশ লিখি নাই, বলবো না আমাকে? থার্মোমেট্রিক। হ্যাঁ, তোমার যদি মেডিকেল ভর্তি পরীক্ষা টার্গেট থাকে অবশ্যই ইম্পর্টেন্ট। বাংলায় সংজ্ঞা লিখে দিবে, ইংলিশে অপশন দিয়ে দিবে, বুঝছো? তো তোমার তো জানতে হবে থার্মোমেট্রিক প্রপার্টিস। এটা হচ্ছে থার্মোমেট্রিক সাবস্টেন্সেস। উষ্ণতামিতি পদার্থের সংজ্ঞা লিখো। উষ্ণতামিতি ধর্মটা লিখছো না? উষ্ণতামিতি পদার্থেরটা লিখো। লিখো, যেসব পদার্থের যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে, যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। লেখার স্পিড বাড়াও, ক্লাস টাইম শেষ কিন্তু। যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়, তাদের উষ্ণতামিতি পদার্থ বলে।
একটা উদাহরণ যদি লিখতে চাও, মানে দুইটা সংজ্ঞার জন্য একটা উদাহরণ যদি লিখতে চাও লিখো, যেমন পারদ থার্মোমিটারে, পারদ থার্মোমিটারে পারদ হলো উষ্ণতামিতি পদার্থ এবং পারদের প্রসারণ হলো উষ্ণতামিতি ধর্ম। একসাথে লিখে ফেলো। যেমন পারদ থার্মোমিটারে, পারদ থার্মোমিটারে পারদ হলো উষ্ণতামিতি পদার্থ এবং পারদের পারদ হলো উষ্ণতামিতি পদার্থ এবং পারদের প্রসারণ হলো কি উষ্ণতামিতি ধর্ম। এরকম বইয়ের মধ্যে আরো কিছু উদাহরণ আছে, তোমরা যে ওই খাতার মধ্যে লিখবে সেটা। উষ্ণতামিতি ধর্ম কোনটা, পদার্থ কোনটা? হ্যাঁ বলো। ডিজিটাল থার্মো সেম সেম, ভিতরে কিন্তু সাবস্টেন্স গুলো সেম। অন্য কোনো পদার্থ হয়তো ইউজ করে, এক একটাতে এক এক রকম, কিন্তু পারদই হয়তো, কিন্তু এখানে লজিক দিয়ে দেয় আর কি, যাতে লেভেলটা বুঝতে পারে ওরা। ওখানে যদিও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকটেন্সে ইউজ করতে পারে। আচ্ছা, এটা লিখছো ক্লিনিক্যাল থার্মোমিটার, হেডিং দাও ক্লিনিক্যাল থার্মোমিটার। লাস্ট 2 লাইন আমাদের, ক্লিনিক্যাল থার্মোমিটার। লিখছো? আচ্ছা, তোমাদের কাছে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। মনে করো পরীক্ষায় জ্ঞান মূলক আসে থার্মোমিটার কাকে বলে, কি লিখবা? থার্মোমিটার কি? শেষ, একদম সহজ সংজ্ঞা না, নার্ভাস বা প্যানিক হওয়ার কোনো কিছু নাই। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে কি বলে? থার্মোমিটার। জাস্ট সিম্পল একটা সংজ্ঞা। ওকে, আচ্ছা তোমরা ক্লিনিক্যাল থার্মোমিটার হেডিং দিছো? আচ্ছা, তো লিখো। পরীক্ষায় আসে এরকম, দেখো ক্লিনিক্যাল থার্মোমিটারকে চরম থার্মোমিটার বলা হয় কেন? এটা মানে অনুধাবনমূলক প্রশ্ন আসে, একদম কমন একটা প্রশ্ন। তো 2 লাইনে উত্তর করে দিলে এটা 2-2, মানে বেশি কিছু লিখার নাই তো। এটা কি ক্লিনিক্যাল থার্মোমিটারকে চরম 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 বলতেছে। চরম কি জন্য বলতেছে দেখ, ক্লিনিক্যাল বাংলায়ও লিখতে পারো, আমি ইংলিশে লিখতেছি। ক্লিনিক্যাল থার্মোমিটার, ওকে, ক্লিনিক্যাল থার্মোমিটার। এটার মধ্যে দাগ কাটা থাকে, দাগ মানে বুঝতেছো, দাগগুলো আর কি এরকম দাগ কাটা থাকে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তো মানব দেহের তাপমাত্রা 95 চেয়ে কম হইতে পারে না, আবার 110 ডিগ্রি ফারেনহাইটের বেশি হইতে পারে না, এই রেঞ্জের ভিতরেই থাকে। তাহলে এইটা দিয়ে, এই থার্মোমিটার দিয়ে তুমি মানব দেহের সর্বোচ্চ তাপমাত্রা মাপতে পারবে না। সর্বোচ্চ কত? 108 শুনলাম, 110 পর্যন্ত তো কাউকে চাইতে শুনি নেই, এর আগে অন্য জায়গায় চলে যাবে, বুঝছো? মানে 110 হলে তো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। তো 95 থেকে 110 পর্যন্ত দাগ কাটা থাকে। ওকে, তো এটা যদি হয় তাহলে মানব দেহের সর্বোচ্চ টেম্পারেচারটা এটা এই থার্মোমিটার দিয়ে মাপা যাবে না? অবশ্যই যাবে। তো মানব দেহের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাপ করা যায় বলে একে কি বলা হয়? চরম থার্মোমিটার বলা হয়, মানে একদম চরম লেভেলের থার্মোমিটার আর কি। এটা এভাবে বোঝাতে যাচ্ছে। এটাকে ডাক্তারি থার্মোমিটারও বলা হয়, কারণ মানব দেহের তাপমাত্রা মাপতে ইউজ করা হয়। তো তোমরা যেটা লিখবা আমি বলি, দেখো লিখো ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানব দেহের তাপমাত্রা বা জ্বর মাপা যায়। মানে এটার প্রথম লাইন লিখবা আর কি। ক্লিনিক্যাল থার্মোমিটার হেডিং দিছো না? ক্লিনিক্যাল থার্মোমিটার আসলে আমরা ফারেনহাইটটাই ইউজ করি। হ্যাঁ, ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানব দেহের তাপমাত্রা বা জ্বর মাপা যায়। এ থার্মোমিটারে, লিখার স্পিড বাড়াইতে হবে, এ থার্মোমিটারে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। পঁচানব্বই থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। একে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। একে ডাক্তারি
বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। লিখছো? তারপর লেখো এ থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় বলে। এ থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় বলে একে চরম থার্মোমিটারও বলা হয়। একে চরম থার্মোমিটারও বলা হয়। ঠিক আছে, লেকচার 1 আজকে এতটুকুই। তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে মেইন বই পড়বা। আমি যতটুকু পড়াইছি এর মধ্যে যেটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় এমসিকিউর মতো